হৃদয় নিবাসে তুই পর্ব 31 লেখনীতে ভূমি। সন্ধ্যা থেকে অল্প কিছু পর, সময়টা বোধহয় 8টা কি 9টা। বেলকনির হলদেটে আলোয় আকাশ দেখছিল অদ্রিজা। হালকা ফুলো পেট, পরনে ছাইরাঙ্গা কামিজ, চুলগুলো অগোছালো ভাবে খোপা করা। রক্তিমদের বাসাটা তেমন নিশ্চুপতায় ঘেরা থাকে না আগের মতো। সুইটহার্ট সর্বক্ষণ তাকে হাসি খুশি রাখে, তবুও আজ তার মন খারাপ। বিষণ্ণতার কালো ছায়া ছুঁয়ে যাচ্ছে কোমল মন। ইচ্ছে হলো এক ছুটে বেরিয়ে যাক এই বাসা থেকে, কিন্তু রক্তিম নামক মানুষটার জন্য তাও সম্ভব নয়। 4 দেওয়ালের বদ্ধ রুমে এই কয়দিন থাকতে থাকতেই ঝিমিয়ে উঠল মন। নিঃশ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দনগুলো নিস্তেজ হয়ে উঠল। নিজের মনে রক্তিমের জন্য ভালোবাসা, রাগ, ক্ষোভ এসবের সাথে লড়তে লড়তেই দিন পার হচ্ছে। তবুও কোনো রকম সমাধান খুঁজে পাচ্ছে না সে। রক্তিমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিচ্ছেদ নিয়ে নেওয়া উচিত, নাকি ভালোবেসে আগলে নেওয়া? বারংবার ভেবেও এসব সমীকরণের কোনো সমাধান তার মস্তিষ্ক কিংবা মন দিতে পারল না। অদ্রিজা হতাশ হলো। সেসব কঠিন ভাবনার হেরফের ঘটল বাসার সামনে গাড়ি থেকে নামা এক মাঝবয়সী মহিলাকে দেখে। চোখে মুখে তীব্র প্রখরতা, বড় বড় চোখে গম্ভীর স্তম্ভিত চাহনি, পরনে সবুজ রাঙা শাড়ি। দেখতে কোনো এক মানবীর মতোই এই মহিলা। কে বলবে এই মহিলা তার সন্তানকে নিজস্ব করে দিয়ে চলে গিয়েছিল কোনো এক সময়? আদৌ কি সত্যি এই কথাটা? অদ্রিজা থমকালো। এই মানবীটিকে এখানে দেখে বিস্মিত হলো, কিন্তু তার বিষয়ে কী বা এসে যায়? ভদ্রমহিলা বেশ গম্ভীর চাহনিতে বার কয়েক বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে গেট খুলে ভেতরে ঢুকলেন। অদ্রিজা চোখ ছোট ছোট করলো। বেলকনি থেকে দ্রুত বেরিয়ে এসে ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো ভারী শরীর নিয়ে। সুইটহার্টকে দেখে নিয়েই নিয়ে বলে উঠলো সঙ্গে সঙ্গে, সুইটহার্ট, রক্তিমের আম্মু আবার দেশে ফিরেছে। জানো তুমি, নেহাকে কল করে বলো তো, ওর বড্ড ইচ্ছে ওনার সাথে কথা বলার, দেখা করার। সুইটহার্টের হাসি খুশি মুখটা মুহূর্তেই গম্ভীর হলো। চাহনি হলো গমগমে। ভাঁজ হওয়া চামড়ার ভাঁজে ভাঁজে ফুটে উঠল একরকম কঠোরতা। গম্ভীর দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকিয়েই শুধালেন তিনি, তুমি কি করে জানো অদ্রি? আমরা তো জানি ও গতবার যখন এসেছিল চলে গিয়েছিল, আবার এসেছে। কখন? অদ্রিজা নিশ্চল চাহনিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আমি তো জানি না সুইটহার্ট, বেলকনি দিয়ে দেখলাম মাত্র। উনি এই বাসায় আসছেন হয়তো, দেখে নিও। অদ্রিজার পুরো কথাটা শেষ হলো কি হলো না তার আগেই বাসার কলিং বেল বাজলো। ঘাড় ঘুরিয়ে সেই দিক পানেই তাকালো অদ্রিজা। চোখে মুখে উচ্ছলতা ফুটিয়েই বলে উঠল, এই তো, এই যে উনি এসেছেন, আমি শিওর। সুইটহার্ট হতাশ হলেন। গম্ভীরভাবে দরজার দিকে চোখ জোড়া দিয়ে তাকিয়েই লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। কপালের চুলগুলো কানে গুঁজে নিয়েই গম্ভীর গলায় বলে উঠলেন, আমি দেখছি, তুমি বসো অদ্রি। অদ্রিজা বসল না। চোখ জোড়া নিয়ে দরজার পানে তাকিয়ে থেকেই চঞ্চলতা নিয়ে উদগ্রীব হয়ে দাঁড়িয়ে রইল। রোহানা নামক মহিলাটাকে এর আগেও বেশ কয়বার দেখেছে। নেহার চেহারার সাথে পুরোপুরি মিল এই মহিলার চেহারা। চোখ, নাক, ঠোঁট, চুল পুরোটাই না, তাই হয়তো ওনার প্রতি নেহার এই টান। অদ্রিজা আনমনে হাসলো। আচ্ছা, রক্তিমের আম্মু এই বাসায় এসেছে, এটা শুনে রক্তিমের কি রিয়াকশন হবে? খুশি হবে নাকি রেগে যাবে? অদ্রিজা বুঝল না। অপেক্ষারত চোখ জোড়ার অপেক্ষায় সমাপ্তি ঘটতেই চোখের সামনে ফুটে উঠল সেই মহিলার ভাসমান চেহারা। বয়স অনুযায়ী মহিলার সৌন্দর্যের এটুকুও দফারফা ঘটেনি। বোঝাই দায় তার বয়সের অঙ্ক। অদ্রিজা হাসল, ঠোঁট উল্টে সুইটহার্টের কাছে গিয়েই ফিসফিসিয়ে বলল, সুইটহার্ট, আমার শাশুড়ি আম্মা একেবারে তার ছেলের মতো সুন্দর। এদের এত সৌন্দর্য কোথায় রাখে বলো তো? সুইটহার্ট হালকা হাসলো। অদ্রিজার গোল গোল ফুলো মুখে হাত রেখে মুচকি হেসে বলল, যেমনভাবে তুমি তোমার সৌন্দর্য রাখো সেভাবেই হয়তো ইদানিং আরও সুন্দর হয়ে যাচ্ছে তুমি অদ্রি। এজন্যই জানো এখন তোমার প্রেমে হাবুডুবু কোথায়। সুইটহার্টের কথা মনে পড়ে নাকি তার? অদ্রিজার হাসিটা এবার মিলিয়ে এক কিছুটা। রক্তিম কি আদৌ তার
প্রেমে হাবুডুবু খাচ্ছে, আদৌ ভালোবাসে তাকে? হুট করে এত ভালোবাসার উদ্ভব কি অস্বাভাবিক নয়, নাকি সবটাই বানোয়ার? 2 দিন আগেও যে তাকে বেহায়া, আত্মসম্মানহীন বলে দূরে সরিয়ে দিয়েছিল, কারোর সামনে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, সেই মানুষটার আজ হঠাৎ এত পাগলামি কেন? কি কারণ? অদ্রিজার চোখ জোড়া বন্ধ করে মৃদু তপ্তশ্বাস ফেলল। সুইট হার্টের কথায় মৃদু হাসার চেষ্টা করলো। চোখ খুলে ভদ্রমহিলার দিকে তাকাতেই ভদ্রমহিলার উৎসুক দৃষ্টি সর্বপ্রথম চোখে পড়ল। সুইট হার্ট গম্ভীর গমগমে কণ্ঠে বলে উঠল দ্রুত, আবার কেন এসেছো তুমি? নিষেধ করেছিলাম তো আসতে। কেন মানো না প্রতিবার এই কথা? ঘুরে ফিরে এই বাসায় কেন আসো বারবার? দাদুভাই রেগে যাবে তুমি এসেছো শুনলে। তার রাগের মুখোমুখি হওয়ার থেকে সোজাসুজি তোমার ভালোর জন্য বলছি, চলে যাও, দ্রুত চলে যাও এখান থেকে। ভদ্রমহিলা নিরাশ হলেন, চোখে মুখে হতাশ চাহনি ফুটল মুহূর্তে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে অনুনয়ের স্বরে বলে উঠলেন তিনি, আম্মা, রক্তিম আমার সন্তান, ওকে দেখা, ওর সাথে কথা বলার অধিকার আছে আমার। আমি ওর মা হই। আপনি এভাবে আমায় চলে যেতে বলতে পারেন না আম্মা। সুইটহার্ট গম্ভীর চাহনি নিয়ে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রইলেন। দাঁতে দাঁত চেপেই বলে উঠলেন, যখন দাদুভাইকে ছেড়ে চলে গিয়েছিলে তখন মনে পড়েনি ও তোমার সন্তান, তুমি ওর মা? এখন কেন মনে পড়ে? এখন কেন ওর সাথে কথা বলার এত ইচ্ছা? ছোট বাচ্চাটা যখন মাকে খুঁজতো, মা মা বলে কাঁদতো, তখন আমাকে ওকে আকাশের তারা দেখিয়ে ভোলাতে হয়েছে কেন? তোমার বোকামির জন্য, তোমার করার কাজের জন্য। আজ দাদুভাই ভুগছে, আবার বলছো নিজের সন্তান। তখন কেন মনে পড়েনি ও তোমার সন্তান? ভদ্রমহিলা মিনিয়ে চোখে চেয়ে রইলেন। বেশ কিছুটা সময় চুপ থেকেই বলে উঠলেন, আমি যেমন ছেড়ে গিয়েছি, অন্য একজনের সাথে সেটেল করেছি, তেমনটাও তো ওর বাবাও করেছে। দ্বিতীয় বিয়ে করে নি ওর বাবার সাথে তো এতটা খারাপ ব্যবহারও করে না। আমার সাথে কেন এত জঘন্য ব্যবহার করে? কেন? কারণ তুমি পালিয়ে গিয়েছিলে, প্রথমে তুমিই ছেড়ে গিয়েছিলে। ভদ্রমহিলা আক্ষেপ নিয়েই বলে উঠল, এবার তো তো কি করব আমি? ওর বাবার সাথে আমার সম্পর্কটা তার অনেক আগেই ভেঙে গিয়েছিল, তবুও সম্পর্কটা টিকিয়ে রাখা উচিত ছিল। ভাঙ্গা সংসার জোড়া লাগানো উচিত ছিল না, বেরিয়ে আসতে, মুক্ত হয়ে রক্তিমকে নিয়ে বাঁচতে পারতে। তাই বলে অন্য এক লোকের সাথে পালিয়ে যাওয়া উচিত নয় তোমার। যা হোক, তোমারও আজ বয়স হয়েছে, উচিত অনুচিতের সংজ্ঞাটা এখন আমার থেকে শেখা লাগবে না আশা করি। তুমি নিজেই বুঝবে। এখন যাও, দাদুভাই আসলে রেগে যাবে। ইদানিং দাদুভাই বেশ খুশি থাকে, আমি চাই না তোমার কারণে তার সে খুশিটা কষ্টে পরিণত হোক। ভদ্রমহিলা ছোট ছোট চোখে তাকালেন, বললেন, আমি থাকতে আসিনি আম্মা, ওকে একবার চোখ ভরে দেখে নিয়েই চলে যাব। কতদিন দেখা হয়নি ওকে। এত বড় একটা অপারেশন হলো, অথচ ওর মা হয়ে আমি জানতেই পারলাম না। যদি কিছু হয়ে যেত, যদি ও আর বেঁচে না ফিরত, একজন মাকে না জানিয়েই তার সন্তানের এমন একটা অপারেশনে কি করে মত দিলেন আপনি? যদি কিছু হয়ে যেত। সুইটহার্ট চোখ জোড়া বন্ধ করে নিল মুহূর্তে। সেই অসহনীয় দুঃসময় দিনগুলো মনে করেই শিউরে উঠল। গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে এক নজর অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজার চোখে মুখে কৌতূহলের স্পষ্ট আভাস, আর সেই কৌতূহলটা সুইটহার্ট তাকানো মাত্রই বেরিয়ে এলো মুখ দিয়ে। সুইটহার্ট, অপারেশন? কিসের অপারেশন? বেঁচে না ফেরার মতো কি এমন অপারেশন হয়েছে ওনার? কখন হয়েছে? সুইটহার্ট চোখ বন্ধ করলেন। অদ্রিজার উত্তরগুলো না দিয়েই শান্ত গলায় বললেন, অদ্রি, এতটা অস্থির হওয়ার মতো কিছু নেই বর্তমানে। সহজভাবে ভাবো বিষয়টাকে। আমি তোমায় পরে সবটা খুলে বলবো। আপাতত ওইটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই। কেমন, রুমে যাও। অদ্রিজা লক্ষ্মী মেয়ের মতো কথা দুলালো। সুইটহার্টের কথার উপর আর কোনো কথা না বলে ধীর পায়ে উল্টো দিক ফিরে হাঁটা দিল। পেছন থেকে রক্তিমের মা নামক ভদ্রমহিলার মৃদু গলায় ভেসে আসলো, আম্মা, এটা নেহার বান্ধবী না? এই মেয়েটাই রক্তিমের বউ। অদ্রিজা স্পষ্ট শুনল কথাগুলো, তবুও পেছন ফিরে চাইল না। ধীর পায়ে এগিয়ে দ্রুত রুমে গেল। মাথায় ঘুরল অদ্ভুত সব চিন্তা। বিদঘুটে অন্ধকারের টিউশনি শেষে রাস্তা ধরে হাঁটছিল দিহান, পরনে বরাবরের মতো চেইকের শার্ট,
গোছালো চুলগুলো কপালে ঝুঁকে আছে, বাম হাতের ঘড়িটা এক নজর সময় দেখে নিয়েই ছোট শ্বাস ফেলল দিহান। রাত 10টা, অবশেষে সারাদিনের ব্যবস্থার অবসান। তারপর বাসায় গিয়ে চমৎকার ঘুম। দিহান হালকা হাসলো। বরাবরের মতো বাসায় ফেরার পথটাতে নেহাদের বাসাটা আজও পড়বে। দিহান দূর হতেই দেখলো বাসাটা 4 তলা বিল্ডিংয়ের কোনো কোনো বাসায় আলো জ্বলছে, আবার কোনোটায় অন্ধকার। ছাদেও ঘুটঘুটে অন্ধকার। সোডিয়ামের আলোয় দূর হতে বিল্ডিংটার অন্য সব কিছু স্পষ্ট বুঝে ওঠা গেল না। শান্ত স্থির চোখ জোড়া সেই দিক থেকে নামিয়েই গম্ভীরভাবে পা চালালো দিহান। মিনিট কয়েক জোরে জোরে পা চালানোর পরেই আকস্মিক কোনো এক নারীর উপস্থিতিতে থামতে হলো তাকে। থমকানো চোখ মুখ নিয়ে মেপে মেপে দেখলো সামনের মেয়েটিকে। মুখে হালকা হাসি ফুটিয়ে ভ্রু নাচালো, যার অর্থ কী হয়েছে তার। সে ভ্রু নাচানো দেখেই মেয়েটা হাসলো খিলখিলিয়ে। দিহানের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকেই দিহানের শার্টটা আঁকড়ে ধরলো। মুচকি হেসেই চোখ টিপে বলে ফেললো, কিছু না, তোকে দেখতে মন চাইলো। দিহান অপ্রস্তুত হলো। আকস্মিক কোনো রমণী এতটা কাছে এসে শার্ট আঁকড়ে ধরার মতো কোনো ঘটনা এর আগে তার সাথে ঘটেছে কিনা সে জানে না। চারদিকে একবার তাকিয়ে নিয়েই ভাষা গলায় বলে উঠল, কি করছিস নেহা? এটা তোর বাসা। তোর আব্বু আম্মু কেউ দেখে ফেললে কী রকমের সমস্যা হবে বুঝতে পারছিস তুই? শার্ট ছেড়ে সরে দাঁড়া। নেহা ভ্রু কুঁচকালো। জনমানব ভরা রাস্তার মাঝেই দিহানের আরও কাছাকাছি গিয়ে দাঁড়ালো। শার্টটা আরও কিছুটা খামচে ধরেই বলে উঠল, ছাড়লাম না, সরে দাঁড়ালাম না, কি সমস্যা? দিহান আরও কিছুটা অপ্রস্তুত হলো। নেহার মুখের দিকে বার কয়েক ড্যাব ড্যাব করে তাকিয়েই হতাশ হলো। মেয়েদের নাকি অনেক লজ্জা, এই মেয়ের মুখে এটুকুও লজ্জা নেই। এতগুলো মানুষের সামনে তাকে একটা মেয়ে ধরে রেখেছে ভাবতেই ফ্যাকাশে হয়ে উঠল তার মুখ চোখ। শুকনো ঢোক গিলে চারপাশে তাকিয়েই মানুষজনকে এদিক পানে তাকিয়ে হেঁটে চলে যেতে দেখেই আরও ফ্যাকাশে হলো চাহনি। নেহার হাত জোড়াকে শক্ত করে নিজের হাতে পুরো নিয়েই শার্ট থেকে ছাড়িয়ে নিল। লম্বা শ্বাস ফেলেই নেহার হাত জোড়া সেভাবেই শক্ত করে ধরে রেখে উঠে বলল, নেহুম, কি করছিস এসব? সবাই দেখছে, কি ভাবতে পারে বুঝিস? নেহা আবারও ব্রজোড়া কুঁচকে নিল, বলল, তো ভাবলে ভাবুক, আমি কি তোকে কিস করেছি কিংবা জড়িয়ে ধরেছি? আজব না, তেমন কিছু নয়। তো তাহলে? দেহান মাথা চুলকালো, বলল, মানুষ যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছিল আমরা প্রেমিক প্রেমিকা। তোর বাবা মা দেখে ফেললে কি হতো? তোর প্রেমিক আছে শুনলে দফা রফা হয়ে যেত না আজ? তাছাড়া আমারও অস্বস্তি বোধ হচ্ছিল। নেহা খিলখিলিয়ে আওয়াজ করে হেসে উঠল। এবার ঠোঁট চেপে বলল, ভীতু, তুই একটা ভীতুর ডিম দেহান। প্রথমত তোকে যে ভালোবাসি তা আমার ফ্যামিলি সেই দিন থেকেই জানে। যেই দিন তোকে প্রথম দেখেছিলাম, প্রথম ভালো লেগেছিল, বুঝলি? মা বাবা দেখলে কিছু বলতো না, বরং আলাদা স্পেস দিয়ে যেত। দ্বিতীয় ব্যাপার হলো, তোর অস্বস্তি হচ্ছিল। সিরিয়াসলি দেহান, তুই ছেলে, আমি মেয়ে। আমি যেখানে কমফোর্টেবল সেখানে তুই অনাফোর্টেবল ফিল করছিস, মানাই যায় না ইহা। দিহান কপাল কুঁচকালো। নেহার হাত জোড়া ছেড়ে দিয়েই নিরাশ চাহনিতে অন্যদিকে তাকালো। গম্ভীর গলায় বলে উঠল, মজা নিবি না একদম? আমি কমফোর্টেবল বলে তুই ওখানেই শেষ, চলবে? অনেক দেরি হয়ে গেছে গল্প দিতে। অনেকগুলো সরি তার জন্য। ব্যক্তিগত